বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা যদি একটু বাংলাদেশের আজকের যে বড় বড় ঘটনা, তার মধ্যে একটি হচ্ছে প্রশ্ন ফাঁস। সেই প্রশ্ন ফাঁস নিয়ে আজকে আমরা দেখেছি যে শিক্ষামন্ত্রী একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছেন এবং বৈঠকের পরে সাংবাদিকদের সাথে কথাও বলেছেন এবং তিনি এক ধরনের ঘোষণা দিয়েছেন যে তার সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে এবং পরীক্ষার সময় দরকার হলে ফেসবুকও বন্ধ করে দেওয়া হবে, যে ফেসবুকে প্রশ্নপত্র ফাঁস করা হয় সেটা নিয়ে। এই ধরনের প্রস্তাবকে আপনি আমি কিভাবে ঠিক জানি না যে মানে মাথা ব্যথা হলে মাথা কেটে ফেলবো কিনা, যে হচ্ছে ফেসবুকে যদি প্রশ্নপত্র যাতে না যায় সেই ব্যবস্থা করাই ভালো। এটা ঠিক ফেসবুকের মাধ্যমে ছড়াচ্ছে, আমি ঠিক জানি না সেটাই সত্য কিনা। আমি আজকে মোহাম্মদ জাফর ইকবালের লেখাটা পড়ছিলাম, খুবই মর্মস্পর্শী লেখা, যে আমাদের সন্তানরা কিভাবে এই সমস্ত ফাঁস প্রশ্নপত্রের ফাঁদে পড়ে একটা ক্রিমিনাল বানিয়ে ফেলছি তাদেরকে আমরা। এটি খুবই দুঃখজনক। আমি জানি যে এটি একটি বিশাল ব্যবস্থা, বাংলাদেশের একটা দরিদ্র দেশ, এখানে যোগাযোগ ব্যবস্থা খারাপ, এখানে নানা ধরনের লোক এই পরীক্ষা প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। সব লোক যে আপনার মতের আপনার বিশ্বাসের এটিও না। ফলে এখানে আপনার পক্ষে একটা একেবারেই নিখুঁত ব্যবস্থা নিশ্চিত করা খুবই কঠিন। নানা রকম দুর্নীতিবাজ লোক আছে এর পেছনে, নানা রকম অসৎ উদ্দেশ্যপূর্ণ লোক আছে, কিন্তু তারপরেও আমাদের চেষ্টা করা উচিত, সর্বোচ্চ চেষ্টা করা উচিত। বাট যেখানে যেখানে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো চিহ্নিত করে যাতে একটি এই ধরনের ব্যবস্থা কখনো না হয়, পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হয়ে যাবে, এই ব্যবস্থাটি আগে কখনো হতো না। ইদানিং এগুলো এই বিষয়টা উৎসাহিত হচ্ছে কেন? আমরা ইদানিংই দেখছি আসলে এই বিষয়টাও খুব জোরের সাথে সামনে চলে এসেছে, প্রশ্নপত্র ফাঁস। আগেও হতো না এমন না, কিন্তু আগে কিন্তু এতটা শোনা যেত না বা এত সর্বব্যাপী ছিল না। একটা এটা এটা আমার কাছে মনে হয় যে আপনি দেখেন যে এই মানে সরকার আসার পর থেকেই মানে নাহিদ ভাই খুবই চেষ্টা করছেন যে মানে শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাইতে একটা শিক্ষা নীতি আমরা পেয়েছি, কিন্তু ইয়াটা হলো যে আপনার এই যে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় নকল প্রবণতা, এটা কিন্তু অনেক অনেক গুণ বেড়েছে। একটা পর্যায়ে ছিল না একটা সময়, কিন্তু এই যে ইদানিংকালে এই লেভেলে আসবে কেন? আপনার এসএসসি এইচএসসিতে একটা সময় ছিল, কিন্তু সরকারের এই নানা মেজার নিয়েছে, কিন্তু তাতে ইয়া হয়নি। কিন্তু প্রাথমিক লেভেল, মাধ্যমিক লেভেল, জুনিয়র লেভেল, এই লেভেলে এটা তো চিন্তাই করা যায় না। এখন তো প্রাথমিক এই থেকে বাচ্চারা BCS তাইলে পর্যন্ত সব তার মানে কি এগুলোর নানা মেকানিজম আছে, আপনি কয়েক সেট প্রশ্নপত্র করেন, আপনি জানেন না হ্যাঁ, কোনটা দিবেন। আমরা এটা তো আপনি আগে শেষ মুহূর্তে সিদ্ধান্ত আগে হতো একসময়, আগে হয়তো যে 3, 4টা 5টা সেট প্রশ্ন, এর মধ্যে হঠাৎ সিদ্ধান্ত আসবে যে শুধু এটি যাবে, এটা যাবে। তখন ছাত্র, কারণ এইভাবে যদি নকল মানে ইয়া হয় বা প্রশ্নপত্র ফাঁস হয়, তাহলে এই যে বাচ্চারা এদের মানে এরা তো মানে যে পড়ে আসে প্রশ্ন প্রাথমিকের পরীক্ষা, তারা অস্থিরতায় ভোগে। পর্যন্ত পরীক্ষা, এটা কোনো কথা? মানে এটা তো মানে এটা তো কখনোই শোনা যায়নি। এবং তাইলে কেন আগে আমরা যেমন শুনতাম যে প্রশ্নপত্র বিক্রি হতো এবং অনেক চড়া দামে বিক্রি হতো বিসিএস থেকে শুরু করে সবগুলো পরীক্ষায়, এখন যেটা নতুন একটা জিনিস সেটা হচ্ছে যে বিক্রিও হচ্ছে না, কিন্তু এটা কিন্তু ইমেইলে ফ্রি পাওয়া যাচ্ছে, এটা হলো যে আসলে একটা আধুনিক যোগাযোগ প্রযুক্তির ফসল। তারপরও ধরেন যে ওই যে যেটা বললেন যে সবাই তো আর আপনার পক্ষে থাকবে না, তার মানে কি আপনার এমন মেজার নিতে হবে যাতে করে আপনি সকল ছিদ্র আপনি বন্ধ করতে পারেন। আপনি এরকম একটা ব্যাপক অভিযোগ কিন্তু টিভিগুলি প্রচার করছে, পত্রিকাগুলিতে রিপোর্ট আসছে, কিন্তু আপনি প্রেস কনফারেন্স কি বললেন? প্রয়োজনে আমরা এটা করব, ফেসবুক বন্ধ করব। মানে এটা তো কোনো সমাধান হলো না। আপনি আগে থেকে মেজার নেন না, হ্যাঁ, আগে থেকেই তো আপনার ব্যবস্থা নিতে হতো। সম্পর্কে একটা রং মেসেজ দিবে। আমি এই ধরনের যে বিষয়গুলো সম্পর্কে একজন মন্ত্রী যদি মন্তব্য করেন যে ফেসবুক নিয়ে কি হয়, কালকে থেকে ইয়াং ছেলেপেলেরা ফেসবুক, আমরা যদিও অনেকেই এটা সমর্থন করি না, ফেসবুকটা আমি মনে করি যে একটা কন্ট্রোল হইতে হওয়া উচিত। অনেক দেশে, চায়নার মতো দেশে নাই, বন্ধ, অনেক দেশেই বন্ধ, কিন্তু বাংলাদেশে তো একটা এটা উন্মুক্ত সমাজ, আমরা তো চায়নার মতো অবরুদ্ধ সমাজ না। সেখানে আপনাকে কন্ট্রোল সবই থাকবে, কিন্তু সবই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। কিন্তু আপনি যদি বলেন যে ফেসবুকে তাহলে ইয়ে হয়, এমন একটা কমেন্ট করলেন মন্ত্রী, যেটা কালকে শুনলে লোকে মানুষ কিন্তু বিভ্রান্ত হবে, তো সেটি করা তো কাজ না। আর তার মতো লোক তো এটা বলবে, এটা তো মানে আমরাও আশা করি না, কারণ আমরা তো তাকে চিনি, জানি। আপনারা হয়তো জানেন যে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে আর্মি স্টেডিয়ামে একটি বড় মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে, আমরা সেটির একটু খবর জেনে আসি। আর্মি স্টেডিয়ামে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী রিশাদ হুদা, আমরা সরাসরি কথা বলছি তার সাথে। রিশাদ, আপনি তো আর্মি স্টেডিয়ামে আছেন এবং গত 3 বছরের মতো আজকে থেকে শুরু হলো, বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় যে ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল, সেই উৎসব শুরু হয়েছে। উৎসবে আপনি সর্বশেষ কি অবস্থা দেখছেন? মানুষজনের উপস্থিতি কেমন? অনুপম,
যেরকম এটা আসলে সঙ্গীত উৎসব, এটি অবশ্যই ঠিক আছে, সাথে সাথে পুরো রাজধানীবাসীর একটি মিলন মেলায় শুরু হয়েছে। এই মুহূর্তে আসলে শরৎ বাজাচ্ছেন ভারতের রুচিরা কেদার, উনি শরৎ বাজাচ্ছেন। এর পরপরই এখানে আসবেন সেতার বাজাতে ভারতের উস্তাদ শহীদ পারভেজ। তারপর পরই আসলে ফ্লাইট গিটারের জন্য পণ্ডিত অজয় চক্রবর্তী আসবেন ফ্লাইট গিটার নিয়ে। এভাবেই গানে গানে আসলে আজকে রাত কেটে যাবে সকাল 5টা পর্যন্ত। আজকে সকাল 5টা পর্যন্ত এই যে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান এটা চলবে। এখানে ছেলে বুড়ো একেবারে শিশুও এসেছে, একেবারে নবজাতকও বলা যায়, দু একজন শিশু এসেছে আমি দেখতে পেয়েছি। এখানে এক রকমের গেট টুগেদারের মতো একটি পরিবেশ সৃষ্টি হয়েছে পুরো নগরবাসীর, এবং একে অন্যের সাথে খুবই একেবারে মিশে যাওয়ার, মিলে যাওয়ার সঙ্গীত এবং মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে এই পুরো আর্মি স্টেডিয়াম। অনুপম। রিশাদ, আপনাকে অনেক ধন্যবাদ। শুনতে থাকুন গান। এটি একটু আপনারা তো মনে হয় ঐতিহাসিক। রেজিস্ট্রেশন করেছেন। না, আমরা হয়তো যাওয়ার সুযোগ পাচ্ছি না সময়ের কারণে, নানা ব্যস্ততার কারণে, বাট আমরা মনে প্রাণে এর সঙ্গে আছি। কারণ এতগুলো গুণী মানুষকে এক জায়গায় পাওয়া বাংলাদেশের, আমি আজকে কোন কাগজে পড়ছিলাম যে এটি এখন শুধু এই সাবকন্টিনেন্টের একটা বড় মিউজিক ফেস্টিভ্যাল, একসঙ্গে এত বিশাল আয়োজন বোধহয় আর এই পুনেতে একটি হয়, সেটি দেখলাম, এরপরে বাংলাদেশের। আমরা একেবারেই শেষের দিকে, এবং আমি মনে করি যে এটা বাংলাদেশের দর্শক শ্রোতার জন্য একটা অপূর্ব সুযোগ। তাহলে কি যাবেন? না, অবশ্যই এটা আমাদের জন্য একদিন আমাদের হয়তো একটা যাবো, প্রেস্টিজও, একদিন বা দুদিন হয়তো যাবো। এটা একটা প্রেস্টিজও বাংলাদেশের, এবং এটাকে আর সাফল্যমণ্ডিত সফল হোক সেই কামনা করি, এবং অবশ্যই আমরা এনজয় করব। আমিও এনজয় করব আপনাদের সাথেই। ধন্যবাদ আপনাদেরকে। শেষ করছি বাংলাদেশ এখন। দেখা হবে আগামীকাল একই সময়ে। শুভরাত্রি।